আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে আমি আলোচনা করছি হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় ঢাকার গণিত প্রশ্নের গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ নিয়ে। এই অংশে প্রথম প্রশ্ন 7 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে উদ্দীপকের দুইটা অংশ। প্রথম অংশে বলা হয়েছে যে দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপর একটি বেলুন উঠছে। বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুইটির অবনতি কোণ যথাক্রমে 60 ও 30 ডিগ্রি। আর 2 নম্বরে বলা হয়েছে যে 2 ইন্টু cos 90 মাইনাস থিটা হোল স্কোয়ার প্লাস 3 sin 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু পি। ক নম্বর প্রশ্নে tan a প্লাস sec a ইজ ইকুয়াল টু 3/2 হলে sec a মাইনাস tan a এর মান কত? তো ক নম্বর প্রশ্নে উদ্দীপকে যে প্রশ্নে এই তথ্যটা দেয়া আছে tan a প্লাস sec a ইজ ইকুয়াল টু 3/√2। তো এটাকে আমরা একটু ঘুরিয়ে sec a প্লাস tan a লিখতে পারি। এটা হচ্ছে যে আমাদের সূত্র আছে একটা sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তো সেই সূত্রকে যদি a প্লাস b a মাইনাস b বীজগণিতের সূত্র দিয়ে ভাঙি, তো তার একটা অংশ হচ্ছে এইটা। তো এরকম ক্ষেত্রে এই ধনাত্মক অংশের মান যা দেয়া থাকে, ঋণাত্মক অংশের মান অর্থাৎ sec a মাইনাস tan a সেটার মান হয় হচ্ছে এর বিপরীত। তো সেটা এমসিকিউ হিসাবে যদি থাকতো তাহলে আমরা এটা সরাসরি 2/3 কোনো রকম ক্যালকুলেশন না করেই 2/3 আনসার লিখে দিতে পারতাম। কিন্তু এখানে আমাদের অঙ্ক করে দেখাতে হবে। আমরা সূত্রটা লিখলাম যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। এই অংশটুকুর মান দেয়া আছে sec a প্লাস tan a অথবা tan a প্লাস sec a একই কথা। তো এটার মান হচ্ছে 3/2, আর এই sec a মাইনাস tan a এটার মান আমাদের বের করতে হবে। তো এই 3/2 এটা গুণ অবস্থায় আছে, ডান পাশে গিয়ে 1 এর সাথে ভাগ হয়ে যাবে, ভাগ হলে সেটা উল্টে গিয়ে 2/3 হবে। তো এই হচ্ছে sec a মাইনাস tan a এর মান। খ নম্বর প্রশ্নে বেলুনটির উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। উদ্দীপকের যে প্রথম অংশে দুইটা মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপর একটা বেলুন ওড়ার কথা বলেছিল। বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুইটার অবনতি কোণ দেয়া আছে 60 আর হচ্ছে 30 ডিগ্রি। এই একই অঙ্ক আমি গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল এর ত্রিকোণমিতি ও পরিমিতি অংশের যে ভিডিওটা আপলোড করেছি সেখানে আছে। তো সেটা তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওই ভিডিওর 7-এর খ নম্বর প্রশ্নে সেটা পাবে। তো পরের প্রশ্নে চলে যাই। 7-এর গ নম্বর বলা হয়েছে যে p ইজ ইকুয়াল টু 3 হলে থিটা এর মান নির্ণয় করো। তো এখানে উদ্দীপকে p এর একটা রাশি দেয়া আছে, যে এই জিনিসটা দেয়া আছে যে 2 ইন্টু cos 90 মাইনাস থিটা হোল স্কোয়ার প্লাস 3 sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু p। এখন p যদি 3 হয় তাহলে এই p এর স্থানে আমরা 3 বসিয়ে দিতে পারি। তার আগে এখানে আরেকটু এটাকে এই রাশিটাকে একটু ছোট করে নেওয়া হয়েছে। cos বিজোড় সংখ্যক 90 যদি থাকে তাহলে cos চেঞ্জ হয়ে sin হয়ে যায়, আর স্কোয়ার আছে, এটা sin স্কোয়ার থিটা লিখতে পারি, 2 sin স্কোয়ার থিটা। একইভাবে এটা এই বিজোড় সংখ্যক 90, একটা 90 বিজোড় সংখ্যক 90 থাকলে sin চেঞ্জ হয়ে cos হয়ে যায়, তাহলে 3, এটা cos হয়ে গেল cos, আর এই কোণের মান হচ্ছে থিটা, 3 cos থিটা। এখন p যদি 3 হয় তাহলে আমরা লিখতে পারি এই 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 3। সাইন স্কোয়ারকে ভেঙে আমরা 1 মাইনাস কস স্কোয়ার লিখতে পারি। আমাদের থিটার মান বের করতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে। সমাধানের বেসিক নিয়ম আমি একাধিকবার বলেছি যে এই ত্রিকোণমিতিক অনুপাত যত রকম অনুপাত থাকুক সেটাকে একরকম অনুপাতে রূপান্তর করে নিতে হবে। তো এখানে আমরা সাইনকে ভেঙে কস করতে পারি, কিন্তু এই কসটাকে সাইন করা সম্ভব না, কারণ এটার উপর স্কোয়ার নাই, এটা সূত্রের মাধ্যমে সাইন এ রূপান্তর করা সম্ভব না। তো এই কারণে এই সাইন স্কোয়ারটাকে ভেঙে আমরা 1 মাইনাস কস স্কোয়ার লিখলাম। তাহলে এখানে একরকম অনুপাত হয়ে গেল, সবগুলোই কস হয়ে যাচ্ছে। এই 2 এখানে গুণ অবস্থায় আছে, এটা গুণ করে দিব, আর যে ডান দিকে যে 3 আছে সেটাকে বাম পাশে নিয়ে আসবো, ডান পাশে শূন্য করব। তাহলে আমরা পাচ্ছি 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। মাইনাস 2 কস স্কোয়ার থিটা এটাকে সামনে লিখলাম, একটু সাজিয়ে লিখলাম, প্লাস 3 কস থিটা, আর এই 2 থেকে 3 মাইনাস করে হচ্ছে মাইনাস 1। সামনের এই মাইনাসটা ওঠানোর জন্য আমরা মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করলাম, -1 দিয়ে গুণ, তাহলে এই সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এরপরে মিডল টার্ম মাঝখানের 3 cos থিটা, এটাকে আমরা -2 cos থিটা মাইনাস cos থিটা নিয়ে ভাঙলাম এই দুইটা পদে। এই দুইটা পদ গুণ করলে +2 cos স্কোয়ার থিটা হয়। এই দুই পাশের গুণফলও একই জিনিস, 2 cos স্কোয়ার থিটা। আবার এই দুইটা পদ যোগ করে -3 cos থিটায় সমান হয়।
এবারে এই প্রথম দুইটা পদ থেকে যদি 2 cos থিটা কমন নেই তাহলে cos থিটা -1 থাকে, আর এখান থেকে কিছু কমন না গেলে একটা 1 কমন নিতে পারি। -1 কমন নিলে cos থিটা এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কমন নেওয়ার কারণে cos থিটা -1 = 0। এখন এই যে দুইটা জায়গা থেকে cos থিটা -1 যদি কমন নেই তাহলে এই 2 cos থিটা মাইনাস এখানকার 1 এটা অবশিষ্ট থাকে = 0। এখন দুইটা রাশির গুণফল যেহেতু শূন্য, তো তাহলে আমরা লিখতে পারি প্রথম রাশি এইটা শূন্য অথবা দ্বিতীয় রাশি সেটাও শূন্য হতে পারে। প্রথম রাশি শূন্য হলে সেখান থেকে আমরা cos থিটার মান পাই হচ্ছে 1 হচ্ছে cos 0 ডিগ্রির মান, তার মানে থিটা = 0 ডিগ্রি। আবার এদিক থেকে -1 থেকে ওই পাশে নিয়ে গেলে +1 হয়, 2টা ডান পাশে গিয়ে ভাগ হয়ে হাফ হচ্ছে cos 60 ডিগ্রির মান। দুই পাশ থেকে cos বাদ দিয়ে থিটার মান পাবো 60 ডিগ্রি। তাহলে এখানে থিটার দুইটা মান পাওয়া গেল, থিটার মান 0 ডিগ্রি বা 60 ডিগ্রি। এটাই উত্তর। 8 নম্বর প্রশ্নে আছে যে একটা রম্বসের ক্ষেত্রফল 2610 বর্গ সেন্টিমিটার এবং এর একটি কর্ণ 58 সেন্টিমিটার। আবার একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 6 মিটার বাড়ালে ক্ষেত্রফল 18√3 বর্গমিটার বেড়ে যায়। প্রথম প্রশ্নে ক নম্বর, কোন ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার আর 14 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এখানে ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা বাহুর দৈর্ঘ্য দুইটাকে এ আর বি দিয়ে প্রকাশ করলাম। এ হচ্ছে 9 সেন্টিমিটার, বি 14 সেন্টিমিটার। এই বাহু দুইটার অন্তর্ভুক্ত কোণ সেটাকে থিটা দিয়ে প্রকাশ করলাম, এটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। তো এরকম ত্রিভুজের দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ যদি জানা থাকে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ এ বি সাইন থিটা। এ আর বি হচ্ছে বাহু দুইটা, তাদের মান 9 আর 14, আর থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 মান হাফ। এখানে এই 2 এর সাথে যদি আমরা 14 কেটে দেই তাহলে 7 হয়, 7 নং 63 আর সাইন 30 মান হচ্ছে হাফ। 63 সাথে হাফ গুণ করলে আমরা পাবো 31.5 বর্গ সেন্টিমিটার। খ নম্বর প্রশ্নে রম্বসের পরিসীমা নির্ণয় করতে বলেছে। তো রম্বসের পরিসীমা জানতে গেলে আমাদের রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে। এক বাহুর দৈর্ঘ্যকে 4 দিয়ে গুণ করলেই রম্বসের পরিসীমা পাওয়া যাবে, যেহেতু রম্বসের সবগুলো বাহু সমান। উদ্দীপকে রম্বসের ক্ষেত্রফল দেয়া আছে 2610 বর্গ সেন্টিমিটার আর একটা কর্ণের দৈর্ঘ্য 58 সেন্টিমিটার। আমরা একটা রম্বস এঁকে নিলাম, ABCD একটা রম্বস, এর একটা কর্ণ হচ্ছে AC আর একটা কর্ণ BD। রম্বসের ক্ষেত্রফল দেয়া আছে হলো 2610 বর্গ সেন্টিমিটার আর এই কর্ণ BD হচ্ছে 58 সেন্টিমিটার। তো এই চিত্রানুসারে একটু কথা লিখে নিয়েছি। এখন রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 2610 আর এই চিত্রানুসারে রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু দুইটা কর্ণ, একটা AC আর একটা হচ্ছে BD, এদের গুণফল। AC এর মান আমরা জানি না, BD এর মান 58 জানি। এই 58 এর সাথে 2 কাটাকাটি করলে 29 হয়। 29টাকে ডান পাশে নিয়ে 2610 এর সাথে যদি ভাগ করে দেই তাহলে অন্য কর্ণ AC এর মান পাবো হচ্ছে 90 সেন্টিমিটার। এখন তাহলে আমরা রম্বসের অন্য কর্ণটার দৈর্ঘ্য পেয়ে গেলাম। এই যে এই AC কর্ণ, এটার মান হচ্ছে 90 আর এই BD হলো 58। তো আমাদের রম্বসের পরিসীমা বের করতে বলেছে, তো তার জন্য যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য অন্তত জানা দরকার। তো আমরা কর্ণের দৈর্ঘ্য বের করলাম, কারণ হচ্ছে কি যে রম্বসের কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো তাহলে এখানকার এই AO OC এই অংশগুলো সমান হবে, আবার OD OB এই অংশগুলো সমান হবে, আর মাঝখানে যে কোণ সেই প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ হবে। তো তার মানে যে কোনো একটা ত্রিভুজ যদি নেই AOB, তাহলে সেটা একটা সমকোণী ত্রিভুজ। তো এখানকার এই বাহু জানা থাকলে এই যে অন্য বাহুটা পিথাগোরাসের সূত্রানুসারে আমরা বের করতে পারবো। তো আমরা একটু কথা লিখেছি যে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো সুতরাং এই কর্ণদ্বয়ের যে খণ্ডিত অংশ, একটার AO সেটা হচ্ছে সম্পূর্ণ কর্ণের অর্ধেক, AC কর্ণের অর্ধেক। AC কর্ণের দৈর্ঘ্য আমরা বের করেছি 90 এর অর্ধেক হচ্ছে 45 সেন্টিমিটার। আবার BO এটা হচ্ছে BD কর্ণের হাফ, তার মানে হাফ ইন্টু 58 অর্থাৎ 29 সেন্টিমিটার। আর কোণ AOB সেটা হচ্ছে 90 ডিগ্রি। এবারে তাহলে সমকোণী ত্রিভুজ AOB থেকে আমরা লিখতে পারি ABটা হচ্ছে অতিভুজের বর্গ, অন্য দুই বাহু AO আর BO এদের বর্গের যোগফলের সমান। AO হচ্ছে 45 আর BO হচ্ছে 29। স্কয়ার করে যদি আমরা যোগ করে দিই তাহলে 2866 হয়। সবশেষে AB এর মান স্কয়ারটাকে ডান পাশে নিয়ে রুট করে দিলে 53.535 সেন্টিমিটার প্রায়। আসন্ন মান লেখা হয়েছে তাই এখানে আমরা একটা প্রায় লিখে দিলাম। তাহলে
রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল। এখন আমরা রম্বসের এক বাহুর দৈর্ঘ্যকে যদি 4 দিয়ে গুণ করে দেই তাহলে 4 বাহুর মোট দৈর্ঘ্য অর্থাৎ পরিসীমা পাওয়া যাবে। এবিসিডি রম্বসের পরিসীমা 4 ইন্টু এবি। এবি এর মান আমরা বের করেছি 53.535, তার সাথে 4 গুণ করে দিলে 214.14 সেন্টিমিটার প্রায়। এ হচ্ছে রম্বসটার পরিসীমা। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, কত বর্গ মিটার। তো সমবাহু ত্রিভুজটার যে তথ্য দেয়া ছিল, বলা হয়েছে যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 মিটার বাড়ালে ক্ষেত্রফল 18√3 বর্গমিটার বেড়ে যায়। তো এখানে সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য বা ক্ষেত্রফল এসব কিছু দেয়া নেই। তো আমরা ধরে নিচ্ছি যে সমবাহু ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তো তাহলে সূত্রানুসারে এটার ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা। এখন বাহুর দৈর্ঘ্য যদি 6 মিটার বাড়ানো হয় তাহলে এখানে ক্ষেত্রফল এর জায়গাতে a+6 হয়ে যাবে। বাহুর দৈর্ঘ্য 6 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে √3/4, যেখানে a ছিল সেখানে এখন a+6 হোল স্কয়ার। তো এটা হচ্ছে 6 মিটার বাড়ালে এই ক্ষেত্রফলটা হয়, আর তার আগে ছিল ক্ষেত্রফল এইটা। তো এখন প্রশ্নে বলেছে যে ক্ষেত্রফল 18√3 বর্গমিটার বেড়ে যায়, অর্থাৎ এই ক্ষেত্রফলের থেকে এইটা হচ্ছে 18√3 বর্গমিটার বেশি। তার মানে এইটার থেকে যদি আমরা আগের ক্ষেত্রফলটা মাইনাস করি তাহলে 18√3 হওয়ার কথা। তো আমরা প্রশ্ন মতে সেই তথ্য ব্যবহার করে একটা সমীকরণ গঠন করলাম। এখন এইখান থেকে আর এখান থেকে আমরা যদি √3/4 কমন নিই, এখান থেকে a+6 হোল স্কয়ার মাইনাস এখানে a স্কয়ার থাকে, ডান পাশে 18√3। এই বাম পাশের √3/4 গুণ অবস্থায় আছে, ডান পাশে গিয়ে সেটা ভাগ হবে, গুণ করলে উল্টে যাবে 4/√3। √3 কেটে 18 আর 4 গুণ করলে আমরা পাবো হচ্ছে 72। আর এটাকে a+6 এটাকে যদি আমরা মনে মনে a ধরে নিই, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্রানুসারে a+b ইন্টু a মাইনাস b লিখতে পারি। এখানে a আর a যোগ করলে 2a, তার সাথে +6, আর এখান থেকে শুধু 6 থাকে। এই 6টাকে ডান পাশে নিয়ে 72 সাথে যদি আমরা ভাগ করে দিই, 6×12 তার মানে 12 হয়। এই +6টা ডান পাশে নিয়ে 12 থেকে বিয়োগ হয়ে 6 সব শেষে, তাহলে a = 2টা ডান পাশে গিয়ে 6 সাথে ভাগ হয়ে 3 দুগুণে 6, 3 মিটার। তাহলে সমবাহু ত্রিভুজটার এক বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল হচ্ছে 3 মিটার। আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। a মানে যেহেতু 3 স্কয়ার করলে 9 √3/4। ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা এটাকে দশমিকের মান বের করি তাহলে 3.897 বর্গমিটার প্রায়। তো এটাই হচ্ছে এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। 9 নম্বর প্রশ্নে উদ্দীপকে একটা চিত্র দেখতে পাচ্ছ, বেশ জটিল একটা চিত্র মনে হচ্ছে। মাঝখানে একটা আয়তাকার ক্ষেত্র আছে, নিচের দিকে একটা অর্ধবৃত্ত, উপরে একটা ত্রিভুজ, আবার বাম দিকেও একটা ত্রিভুজ আছে। চিত্রে বলা হয়েছে যে EA = DA। ক নম্বর প্রশ্নে ABCD এর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। ABCD হচ্ছে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য AB, সেটার মান দেয়া আছে 24 সেন্টিমিটার, প্রস্থ BC সেটাও 8 সেন্টিমিটার দেয়া আছে। তো ABCD আয়তের দৈর্ঘ্য, এই AB = 24 সেন্টিমিটার, প্রস্থ BC = 8 সেন্টিমিটার, এই তথ্যগুলো আমরা লিখে নিলাম। বের করতে বলেছে কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি আমরা, √দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। তো দৈর্ঘ্য হচ্ছে এখানে AB অর্থাৎ 24, আর প্রস্থ হলো BC বা 8 স্কয়ার করে যদি যোগ করে দিই তাহলে 640 হয়, আর তার বর্গমূল করলে আমরা পাবো 25.298 সেন্টিমিটার প্রায়। তো এটাই হচ্ছে ABCD কর্ণের দৈর্ঘ্য, ABCD আয়তের কর্ণের দৈর্ঘ্য। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে AFB অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। খুবই ছোট এবং সহজ একটা প্রশ্ন, এখানে খ নম্বরে দিয়ে রেখেছে। AFB একটা অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের চিত্রে দেখতে পাচ্ছ তোমরা যে এটার ব্যাস হচ্ছে এই আয়তক্ষেত্রের একটা বাহু দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। তো ব্যাস যদি 24 সেন্টিমিটার হয় তাহলে এটার ব্যাসার্ধ আমরা বের করতে পারবো, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফলও তাহলে বের করা যাবে। তো আমরা লিখেছি যে চিত্রানুসারে AFB অর্ধবৃত্তের ব্যাস 2r = AB অর্থাৎ 24 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ r = 24কে 2 দিয়ে ভাগ করে 12 সেন্টিমিটার। তো আমাদের বের করতে হবে AFB অর্ধবৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি πr²। যেহেতু অর্ধবৃত্ত এটা, এই জন্য এই বৃত্তের ক্ষেত্রফলকে 2 দিয়ে ভাগ করলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে। পাই এর মান 3.1416 ইন্টু
আর হচ্ছে 12, তার উপর স্কোয়ার আছে, নিচে 2। সম্পূর্ণ হিসাবটা যদি আমরা একসাথে করে দিই তাহলে পাবো হচ্ছে 226.1952 বর্গ সেন্টিমিটার। তো এটাই হচ্ছে এএফবি অর্ধবৃত্তের ক্ষেত্রফল। গ নম্বর প্রশ্নে আছে যে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমি প্রথমেই বলেছিলাম যে সম্পূর্ণ ক্ষেত্রের মধ্যে একটা আয়তাকার ক্ষেত্র আছে, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ। নিচে একটা অর্ধবৃত্ত যেটার ক্ষেত্রফল আমরা ইতিমধ্যে বের করেছি খ নম্বরে। উপরের অংশে একটা ত্রিভুজ আছে, আবার বাম পাশের অংশেও একটা ত্রিভুজ আছে। তো এই সবগুলো ক্ষেত্রে মোট 4টা ক্ষেত্র, এখানে 4টা ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে যদি যোগ করি তাহলে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। এই অর্ধবৃত্ত এএফবি নিচে যে অর্ধবৃত্তটা সেটার ক্ষেত্রফল আমরা ইতিমধ্যে বের করেছি খ নম্বরে 226.1952 বর্গ সেন্টিমিটার। এবিসিডি হচ্ছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি, এবি আর বিসি 24 আর 8 গুণ করলে 192 বর্গ সেন্টিমিটার। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও জানা হলো। এখন যে এডিই ত্রিভুজটা আছে বাম দিকে, এখানে এডি আর এই বা ইএ আর ডিএ এই দুইটা বাহু সমান প্রশ্নে দেয়া আছে। এখন ডিএ হচ্ছে বিসি অর্থাৎ আয়তক্ষেত্রের প্রস্থ, তাহলে সেটা 8 সেন্টিমিটার। তো ডিএ যদি 8 সেন্টিমিটার হয়, ইএ আর ডিএ যেহেতু সমান তাহলে ইএ এটাও 8 সেন্টিমিটার। তার মানে এই এডি ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এখানে প্রশ্নে চিত্রে দেয়া আছে। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি, হাফ এ বি সাইন থিটা। এখানে এ বি মানে হচ্ছে বাহু দুইটার দৈর্ঘ্য, যেটা ইএ আর ডিএ, আর সাইন থিটা, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। এখানে ইএ আর ডিএ দুইটাই হচ্ছে 8 সেন্টিমিটার করে। মান বসানো হলো, এই দুইয়ের সাথে যে কোনো একটা 8 যদি আমরা কেটে দিই, 4 দুগুণে 8, 4 8 32, আর সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। 2 এর সাথে আবার 32 কেটে দিলে 16 হয়, 16 এর সাথে √3 গুণ করে আমরা পাবো 27.7128 বর্গ সেন্টিমিটার। তাহলে বাম দিকের এডিই ত্রিভুজ সেটার ক্ষেত্রফল বের হলো। সবশেষে এখন দরকার হচ্ছে যে সিওডি ত্রিভুজ, উপরের দিকে যে ত্রিভুজটা আছে সেটার ক্ষেত্রফল। তো সেটার ক্ষেত্রে চিত্রে দেখা যাচ্ছে যে এটার ভূমিটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, অর্থাৎ তাহলে 24 সেন্টিমিটার হবে, আর উচ্চতা 10 সেন্টিমিটার প্রশ্নে দেয়া আছে চিত্রে। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা যে ক্ষেত্রফলের সূত্র আছে সেই সূত্র ব্যবহার করতে পারি এখানে। এখানে ভূমি হচ্ছে সিডি অর্থাৎ 24, আর উচ্চতা হলো ওএইচ অর্থাৎ 10। 2 এর সাথে যদি এই 24 কেটে দিই তাহলে 12, 12 দুগুণে 24, 12 আর 10 গুণ করলে হচ্ছে 120 বর্গ সেন্টিমিটার। তাহলে সবগুলো ক্ষেত্রে ক্ষেত্রফলই জানা হয়ে গেল। তো সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই যে 4টা ক্ষেত্রের ক্ষেত্রফল যেগুলো আমরা বের করেছি সেগুলো যোগ করে দিয়ে পাই 565.908 বর্গ সেন্টিমিটার প্রায়। তো এটাই হচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় ঢাকার ত্রিকোণমিতি ও পরিমিতি অংশের আলোচনা এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফিজ।